এফটি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এর আগের এক ভিডিওতে আমি আলোচনা করছি এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ নিয়ে। তো এই ভিডিওতে আজকে আমি আলোচনা করব এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে। তো এখানে একটা দ্বিঘাত সমীকরণের উদাহরণ দেওয়া হয়েছে, যেখানে দেখো এক্স চলক হিসাবে ব্যবহার করা হচ্ছে এবং এক্সের উপরে পাওয়ার হিসাবে আমি 2 ব্যবহার করছি। এই যে এইখানে পাওয়ার হিসেবে 2 ব্যবহার করা হয়েছে, এই 2কে বলা হয় দ্বিঘাত বা দুই ঘাত। তো নর্মালি এক চলক বিশিষ্ট যে সমীকরণগুলো থাকে, এইখানে একটা অজানা মান থাকে, যেমন এইখানে একটা এক্স অজানা মান আছে, সেম এইখানেও এক্স, আমাদের এই সমীকরণ থেকে এক্স অজানা মান এবং এই সমীকরণ থেকে আমাদের এক্সের মান নির্ণয় করতে হয়। তো এই ছিল বেসিক আলোচনা এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে। তো এখন আমরা ম্যাথ স্টার্ট করি। প্রথমে আমি একটা ম্যাথ উঠায় রাখছি, এইখান থেকে এক্সের মান বের করতে হবে, মানে সমাধান করতে হবে। তো এইখানে সমীকরণটা কি, এক্স ডিভাইডেড এ প্লাস এক্স এ ডিভাইডেড এক্স ইকুয়াল এক্স ডিভাইডেড বি প্লাস বি ডিভাইডেড এক্স। তো এই ধরনের ম্যাথগুলো যখন আমরা সমাধান করতে চাবো, তো সমাধান করার আগে আমাদের একটা বিষয় বিবেচনা করতে হবে যে একই জাতীয় বা লসাগু করতে সুবিধা হয় এই ধরনের যে রাশিগুলো থাকবে এইগুলাকে একদিকে করে নিতে হবে। তো তোমরা এখানে দেখো, এইখানে এক্সের নিচে এ আছে এবং এইখানে এক্সের নিচে বি আছে, এবং এইখানে এ এর নিচে এক্স আছে এবং এখানে বি এর নিচে এক্স আছে। তো আমরা যদি এক্সগুলা একদিকে করি এবং এ এবং বি এগুলা যদি একদিকে করি, তাহলে আমাদের লসাগু করতে এখানে সুবিধা হবে। যার ফলে আমি কি করছি, এইখানে এক্স ডিভাইডেড এ ঠিক রাখছি এবং এই পাশ থেকে এক্স ডিভাইডেড বি এইদিকে বি ডিভাইডেড এক্সের সামনে প্লাস ছিল, যার কারণে এই পাশে এসে মাইনাস হয়ে গেছে। তো একইভাবে এই পাশে বি ডিভাইডেড এক্স ঠিক থাকবে এবং এ ডিভাইডেড এক্স সমান সমানের ওই দিকে যাওয়ার কারণে মাইনাস হবে। এর পরের লাইনে কি করব, আমরা লসাগু করব এ এবং বি। এ এর বি লসাগু করলে এ বি হয়। তো এইখানে এ দিয়ে যদি আমরা এ বিকে ভাগ করি, তাহলে বি অবশিষ্ট থাকবে এবং বি দিয়ে এক্সকে গুণ করলে বি এক্স হয়। একইভাবে বি দিয়ে যদি এ বিকে ভাগ করা যায়, তাহলে এখান থেকে এ অবশিষ্ট থাকবে এবং এ দিয়ে এক্সকে গুণ করলে এক্স হবে। একই নিয়মে এইদিকে এক্স এবং এক্সের লসাগু এক্স হয়। তো এইখান থেকে এক্সকে যদি আমরা এক্স দিয়ে ভাগ করি, তাহলে কি হবে, 1 হবে এবং 1 দিয়ে বিকে গুণ করার ফলে বি হবে। ঠিক একইভাবে এক্স দিয়ে এক্সকে ভাগ করতে হবে, 1 থাকবে এবং 1 দিয়ে একে গুণ করলে এ থাকবে। আচ্ছা, এরপরে আমরা আর গুণ করব। আর গুণ বলে এই দিক দিয়ে এইভাবে গুণ হবে এবং এই এ বির সঙ্গে এই অংশের গুণ হবে। তো আর গুণ করলে কি হবে, ফার্স্ট টাইম আমরা এই এক্স দিয়ে গুণ করি, এই এক্স দিয়ে যখন আমরা বি এক্সকে গুণ করব তখন বি এক্স স্কোয়ার হবে এবং এক্স দিয়ে এ এক্সকে গুণ করলে এ এক্স স্কোয়ার হবে। একইভাবে এ বি এদিকে আমরা ঠিক রাখছি এবং বি মাইনাস এ এটা গুণ হিসাবে রেখে দিছি। এর পরের লাইনে এইখান থেকে আমি এক্স কমন নিয়েছি, এই যে দুটার মধ্যে এক্স আছে, এখান থেকে আমি এক্স কমন নিয়েছি। এক্স কমন নেওয়ার ফলে এখানে আমার কি থাকতেছে, এখানে বি অবশিষ্ট থাকতেছে এবং এই জায়গায় এ অবশিষ্ট থাকতেছে, যার কারণে বি মাইনাস এ এখানে আমি লিখছি। এর ফলে এইদিকে এ বি ঠিক আছে এবং এখানে যা আছে তাই লেখা হয়েছে। এরপর আমরা কি করতে পারি, যে উভয় পাশে বি মাইনাস এ আছে, তার মানে এই ক্ষেত্রে আমরা উভয় পক্ষকে বি মাইনাস এ দিয়ে ভাগ করতে পারি, অথবা বি মাইনাস এ এটা আমরা কেটে দিতে পারি। তো তোমরা যেটা ইজি ভাবো ঠিক সেভাবে করে নিও। তো নর্মাল নিয়মে এখানে আমি কেটে দিতে পারি, যে বি মাইনাস এ এই পাশ থেকে বি মাইনাস এ কেটে দিলে আমার এখানে অবশিষ্ট থাকবে এক্স স্কোয়ার এবং এইদিকে অবশিষ্ট থাকবে এ বি। তো এর পরবর্তীতে কি করা যায়, এর পরবর্তীতে যেহেতু এক্সের উপর এক্স স্কোয়ার হিসাবে একটা আছে, এই স্কোয়ারকে আমাদের এই পাশে রাখা যাবে না, এখান থেকে আমাদের নর্মাল একটা এক্সের মান বের করতে হবে। তো আমরা সবাই জানি
সমান সমানের এপাশে যদি স্কোয়ার হিসাবে থাকে তাহলে ওই পাশে গেলে রুট হিসাবে কাজ করে। তো সেই নিয়মে এইখান থেকে এই স্কোয়ার এই দিকে গিয়ে এ বি এর ওপর রুট হিসাবে কাজ করবে। তো এটাই ছিল আমাদের সমাধান, যেখান থেকে আমরা এক্স এর মান কত পেলাম, রুট অপার এ বি। তো এই ছিল আমাদের প্রথম ম্যাথ। এখন চলো দ্বিতীয় ম্যাথে যাওয়া যাক। আচ্ছা, এখন আমরা আলোচনা করব পাঠ্য বইয়ের 25 নং ম্যাথ নিয়ে। তো এখানে কি লিখছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 15 সেন্টিমিটার এবং অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর, মানে অপর যে দুইটা বাহু আছে অতিভুজ ব্যতীত, লম্ব এবং ভূমি, এই দুইটার অন্তর দেওয়া আছে 3 সেন্টিমিটার। তো ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এই ম্যাথটা করার জন্য আমরা প্রথমে একটা চিত্র আর্ট করে নেব। দেখো এখানে আমি একটা চিত্র আর্ট করে নিছি। এখানে কি অতিভুজের মান দেওয়া ছিল 15 সেন্টিমিটার এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া ছিল 3 সেন্টিমিটার। মানে কি, এটাকে আমরা যদি এক্স বিবেচনা করি এবং এই পাশে আরেকটা যদি আমরা এক্স বিবেচনা করি, এক্স মাইনাস এক্স ইকুয়াল 3 দেওয়া ছিল। তো এইখান থেকে আমরা কি করতে পারি, একটা এক্স এই পাশে রাখতে পারি, ইকুয়াল 3 প্লাস এক্স। এই যে অন্তর বলছে, অন্তর বলতে আমরা কি বুঝি, বিয়োগফল বুঝি। তো এইভাবে আমরা এখানে দুইটা সমীকরণ তৈরি করছি, একটা হলো এক্স এবং একটা হলো এক্স প্লাস 3। তো এইখান থেকে আমাদের কি নির্ণয় করতে হবে, এই এক্সের মান নির্ণয় করতে হবে। যদি আমরা এক্সের মান নির্ণয় করতে পারি তাহলে লম্বর একটা মান পাবো এবং তার সঙ্গে যদি 3 যোগ করে দেই তাহলে আমরা ভূমির মান নির্ণয় করতে পারবো। তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি, পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি যে লম্ব স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। এই চিত্র থেকে অতিভুজের মান আমরা 15 বসাবো, লম্বর মান এক্স বসাবো এবং ভূমির মান এক্স প্লাস 3 এটা বসাই দেব। দেখো এখানে লম্বর মান এক্স বসানো হয়েছে, ভূমি এক্স প্লাস 3 এবং অতিভুজ 15। যেহেতু সবগুলোর উপরে স্কয়ার ছিল যার কারণে এক্স স্কয়ার দেওয়া হয়েছে। তো এখান থেকে এক্সের উপর স্কয়ার দিলে এক্স স্কয়ার হয় এবং এখানে একটা কি সূত্র তৈরি হয়েছে, এ প্লাস বি অল স্কয়ারের সূত্র। তো এখানে আমরা এক্সকে এ হিসাবে বিবেচনা করব এবং 3কে বি হিসাবে বিবেচনা করব। তো এখানে কি হয় যে এ স্কয়ার প্লাস 2a বি প্লাস বি স্কয়ার। এখন এইখান থেকে আমরা কি পাচ্ছি যে এক্স স্কয়ার প্লাস এই এক্সের উপর স্কয়ার দিলে এক্স স্কয়ার প্লাস 3 আর 2 গুণ করলে 6 হয় এবং এক্স ছিল এক্স লেখা হয়েছে, প্লাস এখানে 3-এর উপর স্কয়ার করলে 9 হয়। এই দিকে যে 225 ছিল এটা যখন আমরা সমান সমানের এপাশে নিয়ে আসবো তখন মাইনাস হিসাবে কাজ করবে, যার কারণে এখানে মাইনাস দেওয়া হয়েছে। এরপর কি, এই একটা এক্স স্কয়ার এবং এই একটা এক্স স্কয়ার, এই দুইটা মিলে হয়েছে 2x স্কয়ার, প্লাস এখানে কত ছিল 6x, যার কারণে 6x লেখা হয়েছে এবং 225-এর থেকে আমাদের 9 যদি বাদ দিয়ে দেই তাহলে কত থাকবে, 216 থাকবে। যেহেতু মাইনাস বড় ছিল যার কারণে আমরা মাইনাস চিহ্ন আগে রাখছি। তো এখান থেকে আমরা কি করতে পারি, 2 কমন নিতে পারি। যদি আমরা 2 কমন নিই তাহলে কত থাকে, এখানে এক্স স্কয়ার থাকবে প্লাস, যেহেতু 2 কমন নিয়েছি সেহেতু 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে 3 থাকে, 3x মাইনাস 108। 216কে 2 দিয়ে ভাগ করলে 108 হয়, যার কারণে এখানে 108 লেখা হয়েছে। তো এর পরবর্তীতে এইখানে 2টা আমাদের কি এই পুরো রাশিটার সঙ্গে গুণ হিসাবে ছিল, এটা যদি আমরা সমান সমানে ওই পাশে পাঠাই দেই তাহলে তো ভ্যালুলেস হয়ে যাবে, কারণ 0কে যে কোনো কিছু দিয়ে গুণ অথবা ভাগ করলে 0ই হয়, যার কারণে এখান থেকে 2টা ভিনিশ হয়ে যাবে এবং এই রাশিটা এটা অবশিষ্ট থাকবে। তো এটা আমি এখানে লিখছি। এরপর কি করা যায়, এরপরে আমরা এটাকে মিডল টার্ম বা উৎপাদকে বিশ্লেষক করতে পারি। এখন 108কে আমরা উৎপাদকে বিশ্লেষক করার জন্য 12 × 9, 12 এবং 9 যদি আমরা গুণ করি তাহলে 108 পাই। তো এখানে আমাদের 3x মিলাতে হবে, যার কারণে আমি প্লাস 12x সামনে দিছি এবং মাইনাস 9x যেটা আছে এটা পরে দিছি। কারণ কি দেখো 12 থেকে যদি 9
চলে যায় তাহলে 3 থাকে। এখানে +3 ছিল, এই জন্য এটা মিলাই দেওয়া হয়েছে, এবং লাস্টে 108 ছিল, 108 রাখা হয়েছে। এমনকি এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি এই দুইটা রাশির মধ্যে থেকে। এখান থেকে এক্স কমন নিলে যদি এক্স চলে যায় তাহলে এখানে একটা এক্স অবশিষ্ট থাকে, প্লাস এই প্লাস চিহ্নের প্লাস, এবং এখান থেকে এক্স চলে গেলে 12 থাকবে। এখানে এক্স কীভাবে চলে যাচ্ছে, আমরা 12xকে এক্স কমন নেওয়ার কারণে এক্সটা আমরা এখানে লিখছি বা ভাগ করছি, যেটা তোমরা ভালো বুঝো। আচ্ছা, এরপরে -9 এইখান থেকে আমি কমন নিছি। কমন নিলে এখানে অবশিষ্ট কী থাকে, এক্স থাকে, এবং এই মাইনাস গুণ করার ফলে প্লাস হয়। তো এখানে প্লাস চিহ্ন, এবং 108কে যদি 9 দিয়ে ভাগ করা হয় তাহলে 12 হয়। এরপরে এই দুইটার মধ্যে থেকে আমরা একটা x + 12 কমন নিতে পারি, এবং এখানে অবশিষ্ট কি থাকবে, x - 9। এই যে x - 9 এখানে লেখা হয়েছে। তো আমরা এখন কি লিখতে পারি, যে এইটা ইকুয়াল 0 এবং এটা ইকুয়াল 0, দুটা ইকুয়ালই তো 0, তাই না? পৃথক পৃথকভাবে আমরা লিখতে পারি। যদি কোনো গুণ হিসাবে থাকে তাহলে এগুলা পৃথক পৃথক করে লেখা যায়। তো হয় x + 12 = 0, তো এখানে 12টা কি এই পাশে প্লাস হিসেবে আসে, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, যার কারণে x = -12। কিন্তু একটা বিষয় লক্ষ্য করো, যেহেতু আমরা একটা ত্রিভুজ নিয়ে এই ম্যাথটা করতেছিলাম, তো দৈর্ঘ্য তো কখনো ঋণাত্মক হতে পারে না। যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, সেহেতু আমরা এই x এর মান -12 নিতে পারবো না। অপরপক্ষে কি হচ্ছে, এখানে অথবা দিয়ে আমরা x - 9 = 0 লিখব। তো এইখানে 9 মাইনাস হিসেবে আসে, ওই পাশে চলে গেলে প্লাস হবে। তো এইখান থেকে আমরা x এর মান কত পেলাম, +9। দৈর্ঘ্য অবশ্যই ধনাত্মক হতে পারে, কিন্তু ঋণাত্মক হতে পারে না। এখন দেখো আমরা x এর মান কত পাইলাম, 9 পাইছি। এর মানে কি, এই ত্রিভুজের লম্বের মান পাইছি আমরা 9, এবং 9 + 3 যদি আমরা করি তাহলে কত হবে, 12। তাহলে ভূমির মান আমরা কত পাবো, 12। তো এই ছিল আমাদের দ্বিতীয় ম্যাথ। এখানে আমরা লম্বের মান বের করছি 9 এবং ভূমির মান বের করতে পারছি 12। তো চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, এখন আমরা আলোচনা করব পাঠ্য বইয়ের 28 নং ম্যাথ নিয়ে। এখানে কি লেখা আছে, যে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সা চেয়ে আরও 30 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 70 টাকা উঠানো হলো। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? আচ্ছা, এখানে কি দেওয়া ছিল, যে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 30 পয়সা করে কি করছে, বেশি করে চাঁদা দিছে। তো আমরা ধরি ছাত্র সংখ্যা x, এখন x জন তো অবশ্যই x পরিমাণ টাকাই দেবে, তাই না? তো কি করছে, x পরিমাণের থেকে আরও 30 পয়সা বেশি করে চাঁদা দিছে। যার কারণে আমরা কি করব, ধরো আমাদের ছিল 10 জন, প্রত্যেকে 10 পয়সা করে দেওয়ার পর আরও 30 পয়সা বেশি করে দিছে। তার মানে কি, এই 10 তো অবশ্যই দিছে তারা, এই 10-এর সঙ্গে 30 আমরা যোগ করে দেব। তো এখানে তো আমরা জানি না যে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা কত, যার কারণে আমরা ধরে নিছি ছাত্রছাত্রী x, এবং সবাই যত ছাত্রছাত্রী ছিল ততই তো চাঁদা দিছে, এবং তার চেয়ে আরও 30 পয়সা করে প্রত্যেকে বেশি দিছে, যার কারণে চাঁদার পরিমাণ কত হয়েছে, x + 30। এখন আমরা কি জানি, যে 70 টাকা = 7000 পয়সা হয়, কারণ কি 1 টাকা = 100 পয়সা হয়। তো যার কারণে 70 টাকা = 7000 পয়সা হচ্ছে। আচ্ছা, এরপরে কি শর্ত মতে কারণ কি, যে প্রত্যেক, এটা হইল তোমার ছাত্রছাত্রীর পরিমাণ, যতজন ছাত্রছাত্রী ছিল ততজনেই তো টাকা দিছে, এই জন্য আমরা গুণ করছি। ধরো যে 10 জন ছাত্রছাত্রী ছিল, সবাই 10 টাকা করে দিছে, তাহলে আমরা কি করি, নর্মালি গুণ করে দেই না, যে 10 জন 10 পয়সা করে যদি দেয় তাহলে কত উঠবে, আমাদের 100 পয়সা ওঠে না? তো এই নর্মাল একটা নিয়মে আমরা এখানে অ্যাপ্লাই করছি। এখানে আমাদের ছাত্রছাত্রী ছিল x জন, এবং প্রত্যেকের চাঁদার পরিমাণ ছিল x + 30, এই জন্য আমি এটা এখানে গুণ হিসাবে লিখে রাখছি। তো এই যে x পরিমাণ ছাত্রছাত্রী x + 30 পয়সা করে চাঁদা দেওয়ার ফলে তারা সর্বমোট কত চাঁদা দিছিল, 7000 পয়সা।
যেহেতু আমাদের এই পাশে পয়সার হিসাব হচ্ছে, যার কারণে আমরা এই 70 টাকাকে পয়সায় কনভার্ট করছি। তো এখান থেকে আমি কি করতে পারি, এক্স এবং এক্স যদি গুণ করে দেই তাহলে এক্স স্কোয়ার হয়। এখান থেকে দেখো আমাদের কি নির্ণয় করতে হবে, যে ক্লাসে কত পরিমাণে ছাত্রছাত্রী ছিল, মানে এক্সের মানটা বের করতে হবে। যার কারণে এইখান থেকে আমার সমাধান করে এক্সের মান বের করতে হবে। এক্সের মান বের করার জন্য আমরা এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, প্লাস এক্স আর 30 গুণ করলে 30x হয়। এইদিকে যা আছে তাই, কোনো পরিবর্তন হয় নাই। এইখানে এক্স স্কোয়ার 30x, এই 7000টা এই পাশে প্লাস হিসাবে ছিল, এই পাশে নিয়ে এসে মাইনাস হয়ে গেছে। এরপর কি করতে হবে, আমাদের উৎপাদকে বিশ্লেষণ অথবা মিডল টার্ম যেটা বোঝো এটাই করতে হবে। এইখানে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য 7000কে আমাদের ভাঙতে হবে এবং 7000কে ভেঙে এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন সেইটা যোগ বিয়োগ করে আমরা 30 মিলাইতে পারি। তো নর্মালি বোঝাই যাচ্ছে যে 100 এর সঙ্গে যদি আমরা 70 গুণ করে দেই তাহলে 7000 হবে। এখন এখানে 30xটা আমাদের প্লাস ছিল, যার কারণে বড় সংখ্যাটার সামনে আমরা প্লাস দেব। তাহলে হবে কি, যে 100 থেকে 70 যদি আমরা বিয়োগ করে দিই 30x হবে। তো এইভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি বা মিডল টার্ম করছি। এরপর কি করা যায়, এখান থেকে এই দুইটার মধ্যে আমরা এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে এখানে অবশিষ্ট থাকবে এক্স এবং এইখানে অবশিষ্ট থাকবে 100, এই যে এক্স প্লাস 100। এবং এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এই দুটার মধ্যে 70 কমন নিতে পারি। তো এখান থেকে যদি আমরা 70 কমন নেই তাহলে অবশিষ্ট থাকবে এক্স এবং এইখানে 70 দিয়ে আমরা যদি 7000কে ভাগ দিই তাহলে 100 হবে। এর পরবর্তী লাইনে আমরা এখান থেকে এক্স প্লাস 100, এই এক্স প্লাস 100 দুইটার মধ্যে একটা কমন নেব এবং অবশিষ্ট কি থাকবে, এই এক্স এবং মাইনাস 70, এই যে এক্স মাইনাস 70। এখন পূর্বের নিয়মে আমরা কি করতে পারি, যে একবার লিখব এক্স প্লাস 100 ইকুয়াল 100 এবং এক্স মাইনাস 70 ইকুয়াল 0। এইখান থেকে আমরা এক্সের মান পাবো। এক্সের মান কত পাচ্ছি, -100। এখন টাকা পয়সা তো ঋণাত্মক হতে পারে না। টাকা পয়সা কি কখনো ঋণাত্মক হতে পারে? অবশ্যই না। যার কারণে এইখান থেকে আমরা ঋণাত্মক মানটা গ্রহণ করব না, এটা বাদ দেব। এবং এই দিকে আমাদের কত ছিল, এক্স মাইনাস 70 ইকুয়াল 0। এইখান থেকে আমরা এক্সের মান পাচ্ছি 70, এই যে মাইনাস ছিল ওই পাশে গিয়ে প্লাস হয়ে গেছে এবং এখান থেকে কত পাচ্ছি, যে 70 বা 70। তাহলে এক্স আমরা কি ধরছিলাম, এক্স ধরছিলাম ছাত্রছাত্রীর সংখ্যা। তো এইখান থেকে সমাধান করার ফলে আমরা কি পেলাম, এখান থেকে সমাধান করার ফলে আমরা পেলাম যে আমাদের ওই ক্লাসে 70 জন ছাত্রছাত্রী ছিল। নর্মালি এক চলক বিশিষ্ট যে সমীকরণগুলো থাকে এখানে একটা অজানা মান থাকে এবং এই মানটা আমাদের নির্ণয় করতে হয়। অনেক সময় কথায় দেয়া থাকে প্রশ্নগুলা, আবার অনেক সময় তোমাদের সমীকরণ আকারেও দেয়া থাকে। মেইন কথা হচ্ছে যেভাবেই দেয়া থাকুক না কেন, দিন শেষে তোমাদের এক্সের মানটা আইডেন্টিফাই করতে হবে। তোমরা যদি সঠিক নিয়মে এক্সের মান আইডেন্টিফাই করতে পারো তবেই তোমরা ফুল মার্ক পেতে পারো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সবাই সুস্থ থাকিও, ভালো থাকিও।